Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ঘড়িতে সময় রাত 11:09 এবং আমরা নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। পৃথিবীতে অনেক ঘটনা শুনেছেন, অনেক কালো জাদুর কথা শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন এমন কোনো কালো জাদুর কথা যে কালো জাদু সন্তান করেছিল তার মার উপরে? এটা সম্ভব না আসলে, কারণ পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক হচ্ছে সন্তান এবং মায়ের, এবং সেইখানে কালো জাদু এসেছিল শুধুমাত্র সামান্য কিছু প্রাপ্তির আশায়। কি ঘটেছিল শেষ পর্যন্ত? কি হয়েছিল এই কালো জাদুর পরিণতি? যা চেয়েছিল সে, যে প্রাপ্তির আশা করেছিল, তাও কি অর্জন করতে পেরেছিল? এসব নিয়েই আমাদের আজকের এপিসোড। যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা রবিবারের এই শোটা খুবই রেগুলারলি করছি, কিন্তু আমি জানি না যে আপনারা এখনো পর্যন্ত সবাইকে সেটা জানাতে পেরেছেন কিনা। সবাই এখনো জানেন যে আমরা হয়তো শুক্রবারই শুধু শো করি, কেউ কেউ জানেন শুক্রবার এবং বৃহস্পতিবার, কিন্তু এর মাঝখানে আমরা রবিবার এবং মঙ্গলবারেও যে আপনাদের ঘটনা শোনাই, এটা হয়তো অনেকে জানেন না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করব, দরকার হলে যদি আবারও আপনারা যেভাবে সাহায্য করেছিলেন ঠিক সেইভাবেই আপনার পার্সোনাল ফেসবুক পেজ থেকে বা আপনার টিকটক থেকে বা আপনার ইনস্টাগ্রাম থেকে, যেখান থেকেই হোক না কেন, সবাইকে যদি জানান। বিশেষ করে যদি আমাদের আজকের এই এপিসোডটি যদি আপনারা শেয়ার করেন, তাহলে হয়তো অনেক মানুষের কাছেই পৌঁছে যাবে এই খবর। আমি সেটাই চাইবো যে আপনারা এইটুকু হেল্প হয়তো আমাকে করবেন। আর আমরা এখন চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আশা করছি প্রথম ঘটনাটি আপনাদের ভালো লাগবে। দ্বিতীয় ঘটনাটি কিন্তু মায়ের সাথে যে কালো জাদু, সেটি নিয়ে। সুতরাং আমার মনে হয় যে পুরোটার সময় আপনারা সঙ্গে থাকবেন, সাথে পাবো, কাছেই পাবো আপনাদের। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের ঘটনা পাঠিয়েছেন শাহাদাত খান। তিনি রেগুলার ঘটনা পাঠান, তার আরও বেশ কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা একে একে শোনাবো। আজকে তার একটা ঘটনা আমরা পড়ে শোনাবো, যে ঘটনাটি একটি গ্রামের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন রাসেল ভাই? আমি জানি আপনি ভালো আছেন এবং সব সময় ভালোর তলে। আমি মোহাম্মদ শাহাদাত খান, ঢাকা কামরাঙ্গীর চরে থাকি। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। এরপরে তিনি লিখছেন, এর আগে আমি বুড়িগঙ্গা নদী নিয়ে ঘটনা পাঠিয়েছিলাম। এটি আমার দ্বিতীয় ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়বেন। যাই হোক, এই ঘটনাটি আমি এক বয়স্ক লোকের মুখ থেকে শুনেছি। সঙ্গত কারণে তার নামটি উল্লেখ করছি না। ঘটনাটির নাম দিতে পারেন ইফরিত জিনের ভয়ঙ্কর তাণ্ডব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনায় চলে যাচ্ছি। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামটি শান্ত, সুন্দর ও সবুজ প্রকৃতিতে ঘেরা। এখানে অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এই গ্রামেরই একজন বাসিন্দা রহিম মিয়া। বয়স প্রায় 50, পরিশ্রমী কৃষক। স্ত্রী হাসিনা বেগম, মেয়ে রুবিনা এবং ছেলে রাশেদ। এদের নিয়ে সংসার। রহিম মিয়ার বাড়িটি গ্রামের একদম শেষ প্রান্তে। পাশেই এক বিরাট ফাঁকা জমি, যা বছরের বেশিরভাগ সময় অনাবাদি থাকে। রহিম মিয়ার দাদা পরদাদারা বলতেন, এই জমি নিয়ে কখনো ঝামেলা করা ঠিক হবে না। গ্রামের অনেক বৃদ্ধরা বলতো, জায়গাটা একসময় জংলা ছিল, যেখানে ইফরিত জিন রাজত্ব করত। কেউ বেশি সাহস দেখিয়ে এই জায়গায় রাতের বেলা গেলে আর ফিরে আসতো না। তবে এখন সব কেবল পুরনো গল্প হয়ে গেছে। একদিন রহিম মিয়া ঠিক করলেন, ফাঁকা পড়ে থাকা জমিতে ধান লাগাবেন। জায়গাটা পরিষ্কার করতে লাগলেন। প্রথম 2 দিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু তৃতীয় দিন থেকেই ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা। রাতের বেলা তার উঠোনে যেন বিশাল কিছু দৌড়াদৌড়ি করছে, অথচ বাইরে গিয়ে
ভয়। চোখের সামনে বিশাল এক ছায়ামূর্তি, লম্বায় প্রায় 9 ফুট, শরীর আগুনের মতো জ্বলজ্বল করছে, চোখ দুটো উত্তপ্ত কয়লার মতো জ্বলছে, কিন্তু বিশাল আঙুলগুলো নড়ছে, মনে হচ্ছে সে এখনই হামলা করবে। রহিম মিয়া পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ ইফরিত এক গর্জন করে সামনে ঝাঁপিয়ে পড়ল। বাতাসের প্রচণ্ড ধাক্কায় রহিম মিয়া কয়েক হাত দূরে ছিটকে পড়লেন। উঠোনের গাছগুলো বিকট শব্দ করে দুলতে লাগলো, যেন ভয়ঙ্কর ঝড় উঠেছে। ভেতর থেকে হাসিনা বেগম চিৎকার করে উঠলেন, আল্লাহ, আমাদের বাঁচাও। রুবিনা আতঙ্কে মাটিতে পড়ে গেল। ছোট্ট রাশেদ বাবার কাছে দৌড়ে এলো, কিন্তু তখনই ইফরিত আরেকটি বিকট গর্জন করল, যেন পুরো বাড়িটাকে সে উড়িয়ে দিতে চায়। রহিম মিয়ার বৃদ্ধ বাবা দৌড়ে এলেন। তখনই পাশের ঘর থেকে দৌড়ে এলেন রহিম মিয়ার বৃদ্ধ বাবা মৌলানা কুদ্দুস মিয়া। তিনি ছিলেন এক সময়ের প্রসিদ্ধ হাফেজ। বয়সের ভারে নুয়ে পড়লেও চোখ দুটো ছিল দৃঢ়তায় ভরপুর। তিনি দ্রুত পবিত্র পানি ও কালাম শরীফ হাতে নিয়ে সামনে দাঁড়ালেন। ইফরিত, তুই মানুষের ক্ষতি করতে পারবি না, কুদ্দুস মিয়া বজ্রকণ্ঠে বললেন। ইফরিত এবার গর্জন করে উঠল, তোমাদের আয়াত আমার উপরে কাজ করে না, আমি মানুষের জন্য সৃষ্টি হইনি। এই কথা বলেই সে এক লাফে উঠে গেল। তার হাত বাড়িয়ে দিল রহিম মিয়ার দিকে। জিনের সঙ্গে রক্ত হিম করা যুদ্ধ চলল। কুদ্দুস মিয়ার সঙ্গে থাকা পবিত্র পানি ছেটালেন। পানির ছোঁয়া মাত্রই ইফরিত প্রচণ্ড গর্জন করে উঠল। তার শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বের হতে লাগলো, কিন্তু সে থামল না, বরং আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে এক ঝটকায় পুরো উঠোন জুড়ে ভয়ঙ্কর ধুলোর ঝড় তুলে দিল। এতটাই শক্তিশালী সেই বাতাস মাটিতে থাকা খড়কুটো উড়ে গিয়ে ঘরের চালের ওপর আছড়ে পড়ল। রহিম মিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি জানতেন আজ ভয় পেলে মৃত্যু অবধারিত। তিনি হাতের লাঠি শক্ত করে ধরলেন আর বুক ভরে শ্বাস নিয়ে চিৎকার করে বললেন, আমরা মানুষ, আমাদের ভিটে মাটিতে আমরা থাকবো, যদি যুদ্ধ করতে হয় করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে চারিদিকে যেন বিদ্যুৎ চমকালো। ইফরিত এবার ভয়ানক চিৎকার করে উঠল, তোরা আমার ক্রোধের শিকার হবি। সে হাত বাড়িয়ে দিল, আর মুহূর্তের মধ্যে রহিম মিয়ার শরীর 4-5 হাত দূরে ছিটকে পড়ল। রুবিনা ও রাশেদ কেঁদে উঠল। হাসিনা আতঙ্কে 2 হাত তুলে কোরআনের দোয়া পড়তে লাগলো। বৃদ্ধ কুদ্দুস মিয়া এবার সে শস্ত্র প্রয়োগ করলেন। তিনি কাঁপা কাঁপা হাতে নিজের গলায় থাকা তাবিজটি খুললেন। এটি তার গুরু শাহ আলম হুজুর তাকে দিয়েছিলেন। বলেছিলেন, যদি কখনো কোনো ভয়ঙ্কর বিপদ আসে এটা ব্যবহার করো। তিনি সেই তাবিজটি এক ঝটকায় ইফরিদের দিকে ছুঁড়ে মারলেন। তাবিজটি ইফরিদের শরীরে লাগতেই বিকট শব্দ হলো, যেন বিদ্যুৎ আকাশ থেকে মাটিতে আঘাত করল। ইফরিত কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার লালচে চোখগুলো ধীরে ধীরে ফ্যাকাশে হতে লাগলো। শরীর থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরোতে লাগলো। তোরা আমাকে কষ্ট দিলি, আমি ফিরে আসব, এই বলে এক ঝটকায় বিকট ঝড়ের সঙ্গে মিলিয়ে গেল অন্ধকারে। পরিস্থিতি আবার স্বাভাবিক হলো। বাতাস থেমে গেল। উঠোনে ধুলো ধীরে ধীরে বসে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকজন সব শুনে ভয় পেয়ে গেল। তারা জানতো ইফরিত জিনের খারাপ দিক হলো এরা একবার তাণ্ডব চালালে সহজে থামে না। গ্রামের মুরব্বীরা সবাই মিলে একটা বিরাট মিলাদ মাহফিল করলেন। প্রায় 1 সপ্তাহ গ্রামের মানুষ একসঙ্গে থাকলো। দিনের বেলা কাজ করলেও রাতের বেলা কেউ একা বের হলো না। তারপর ধীরে ধীরে সব শান্ত হয়ে আসে। তবে রহিম মিয়া আর সাহস করলেন না ওই জমিতে ফসল ফলানোর। তিনি সেটি আগের মতোই ফাঁকা রেখে দিলেন। এই ঘটনার পর থেকে বাহাদুরপুর গ্রামে কেউ আর সেই জায়গায় যেতে সাহস পায় না। রাত হলেই গ্রামের শেষ প্রান্তে একটা থমথমে নীরবতা নেমে আসে, আর মানুষজন বলে ইফরিত জিন সবসময় তার জায়গায় ফিরে আসে। এই ছিল ঘটনা। কষ্ট করে লিখেছি, পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম। আসলে অনেকেই বলেছেন এরকম অনেক, কি বলবো, যে খুব এমন কোনো জায়গা যে জায়গাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, কিন্তু সেই জায়গাটি অনেকে ফাঁকা রেখে দেন, চাষও করেন না, ঘর বাড়িও নির্মাণ করেন না। তো এই ব্যাপারগুলো নিশ্চয়ই অনেক জায়গাতেই আছে এবং ঘটে। যদি আপনাদের কাছেও জানা থাকে লিখে পাঠান আমাদেরকে,
আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের ঘটনা পাঠিয়েছেন শাহাদাত খান। তিনি রেগুলার ঘটনা পাঠান, তার আরও বেশ কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা একে একে শোনাবো। আজকে তার একটা ঘটনা আমরা পড়ে শোনাবো, যে ঘটনাটি একটি গ্রামের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন রাসেল ভাই? আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা
ভালোবাসা চেয়েছিলি, কিন্তু ভালোবাসা আর ক্রোধের সীমানা মাত্র এক চুল। জাদু সেই সীমানা মানে না। এবং আমাকে সবকিছু খুলে বলে। আমিও কিছু বুঝতে না পেরে তাকে বললাম, তুই আবার তান্ত্রিকের কাছে যা। সেও আমাকে সাথে করে নিয়ে তান্ত্রিকের কাছে যেতে চেয়েছিল, কিন্তু আমি না করে দেই, তাই সে একাই বের হয়ে যায়। পরদিন সকালে আমি তার খালার বাড়ি যাই, কিন্তু তার খালা বলে সে নাকি সামিয়াকে কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর থেকে সামিয়াকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ দিয়ে খোঁজা হয়েছে, তারপরেও পাওয়া যায়নি। এই ছিল ঘটনা। কি মনে হয় আপনার, কি ঘটতে পারে? এর উত্তরটা আপনার কাছ থেকে শুনতে চাই। না, আমি শুধুমাত্র আপনাদের ঘটনাগুলো পড়ে শোনাই। আমি আসলে সেরকম বিজ্ঞ কেউ না। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তবে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই কেউ না কেউ দিতে পারবেন। এবং আপনারা কারোর সাথে যদি আলোচনা করতেন বা এটা নিয়ে এরকম বিজ্ঞ কারো কাছে যেতেন, তাহলে হয়তো কি ঘটেছিল সেই ব্যাপারেও আমাদের জানাতে পারতেন। এটা আমার পক্ষে বলাটা প্রায় অসম্ভব। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? হাজাবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
রানী ক্ষোভ এতটাই ছিল যে ভালোভাবে ঠাহর করতে পারছিলাম না। তিনি ভাঙা ভাঙা গলায় ভারী কণ্ঠে বলে উঠলেন, এই যে হাফেজ সাহেব, একটু শুনে যান। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। ভাবলাম, লোকটা কি করে জানলো আমি হাফেজ? যাই হোক, আমি ওনার কাছে গেলাম। জি জনাব, বলুন। লোকটা জিজ্ঞেস করলো, তুমি কি এখানে নতুন? উত্তরে বললাম, জি জনাব, আজকেই প্রথম। আগে 2টা পড়াতাম। অনেক কষ্টের সংসার, 2টা টিউশনি দিয়ে চলে না, তাই আমার এক খালাতো ভাই বলল এইখানে আসতে। বৃদ্ধ বললেন, খালাতো ভাই? আমার এই কথা শোনার পর 1 মিনিট কোনো কথাই বলেনি বৃদ্ধ। হঠাৎ একটা কাশি দিয়ে বলে উঠলেন, ও আচ্ছা, এখানে আর এসো না বাছা। আমি কোনো কিছু জিজ্ঞেস করার আগেই তিনি চলে যেতে লাগলেন। আমি মনে মনে ভাবলাম, লোকটা তো বড়ই অদ্ভুত। এই বলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হাওরের পথ ধরে। শরীর বন্ধ করতে যা যা করণীয় সেটা করলাম। দোয়া কালাম পড়ে বুকে ফুঁ দিলাম। তেলাওয়াত করতে করতে হাঁটা শুরু করলাম। খানিকটা পথ হাঁটলাম, তারপর একটু খেয়াল করে দেখলাম আমি যে জায়গা থেকে হাঁটা শুরু করেছিলাম সেই জায়গা থেকে 3 মিনিটের রাস্তা হবে হেঁটে এসেছি মাত্র। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি দেখি ওর জিহ্বাটা যেন বের হয়ে দীর্ঘশ্বাস ছাড়লাম। বাড়িতে চলে আসলাম। আমার রুমের চাবি আমার কাছেই থাকতো। কাউকে ডাকাডাকি না করে ঘরের ভেতর ঢুকে পড়লাম। রুমে ঢুকে ঘড়ির কাঁটার দিকে চোখ পড়ল। আমি অবাক হয়ে গেলাম। দেখলাম ঘড়ির কাঁটা তখন প্রায় রাত 2টার কাছাকাছি। আমি তো টিউশনি শেষ করলাম 10টা সাড়ে 10টার দিকে। তাহলে এতক্ষণ কি করে অতিবাহিত হলো? পরে রাতের খাবার দাবার শেষ করে রুমে আসলাম ঘুমানোর জন্য। তখন বারবার মনে হচ্ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আর সেই অদ্ভুত বৃদ্ধ
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে প্রচুর কমেন্ট পেয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা অনেক কমেন্ট পাঠিয়েছেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা থেকে আমাকে লিখেছেন রাকিব। তিনি নদীর পাড়ে বসে এত রাত্রে শো শুনছেন। ওকে, এখন তো একটু একটু ঠান্ডাও পড়তে শুরু করেছে। ঠিক সেরকম ঠান্ডা ঢাকা শহরে না থাকলেও এই সময়টায় নভেম্বরের শুরুর দিকে বাইরে কিন্তু একটু একটু করে ঠান্ডা পড়ে। সুতরাং আপনি অনেক রাতে নদীর পাড়ে শুনছেন, অদ্ভুত একটা অনুভূতি হওয়ার কথা। আর ঢাকা থেকে শুনছেন পারভিন সুলতান। যদি একটু হেল্প করেন তাহলে খুবই ভালো হবে এবং সামনের দিকে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। তার আগে মঙ্গলবারে কথা হচ্ছে, ভয়ের চার রাত শুরু হবে মঙ্গলবার থেকে। বুধবারেও কিন্তু আমাদের একটা এপিসোড থাকবে, সুতরাং বুধবারেও কেউ মিস করবেন না। বৃহস্পতিবারেও থাকবে, শুক্রবারেও থাকবে। এই পরপর 4 দিন আপনাদের শোনাবো দারুণ দারুণ সব ঘটনা, যার মধ্যে থাকবেন সুকান্ত মাইতি, সাবিত, সিফাত, এমনকি তানভীর তুষারেরও থাকার কথা রয়েছে। সো সবকিছু মিলিয়ে চমৎকার একটা সপ্তাহ, একটা উইক আপনাদের উপহার দিতে চাই যদি আপনারা সঙ্গে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন।